এক সপ্তাহ পরের কথা। রাত 12:03 বাজে ঘড়িতে। ঘরের মোমবাতির টিমটিম আলো। দরজা, জানালা বন্ধ বলে আবহাওয়া গরম বয়ে উঠেছে। তিনটা চেয়ারে তিনজনকে পাটের মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে। ওদের চোখ মুখ বাঁধা হয়েছে কাপড় দিয়ে। এদের মধ্যে একজনকে ইফাজ চিনে। এক সপ্তাহ আগে মধুকে উদ্ধার করতে গিয়ে এর সাথে কথা কাটাকাটি হয়। তারপর ওকে আর ধরতে পারেনি, তবে ইফাজও বসে থাকার মতো মানুষ না। পুরনো বন্ধু নিখিলকে কিডন্যাপের ঘটনা খুললে বলল। সব শুনে নিখিল বলেছিল, তুই তাহলে জিডি কর। না রে, আমি ব্যাপারটা পুলিশ কেসের মধ্যে জড়াতে চাইছি না। তুই কি আনঅফিসিয়ালি আমাকে হেল্প করতে পারবি? ব্যাপারটা কিন্তু রিস্কি। সমস্যা নেই, তুই শুধু ওদের সাথে একবার সাক্ষাৎ করিয়ে দিবি আমার। তারপর জমের বাড়ি পাঠানোর দায়িত্ব আমার। আচ্ছা, তাহলে আমার ওদের মধ্যে কারো ছবি লাগবে। তোর কাছে কি ছবি আছে? না, তবে আমি ওদের মধ্যে একজনকে দেখেছি। আমার মনে হয় ওকে ধরতে পারলেই বাকিগুলোর খোঁজ পাওয়া যাবে। হুম। তুই যাকে দেখেছিস হুবহু মনে করতে পারবি তো? পারবো। তারপর নিখিল একজন স্কেচ আর্টিস্টকে ডেকে নিয়ে ইফাজের কথা মতো ছবি এঁকে নিল। আকাশ শেষে ইফাজ একবার ছবিতে চোখ বুলিয়ে বলল, এটাকেই খুঁজে বের করতে হবে তোর। এটার মাধ্যমে বাকিগুলোকে ধরা যাবে। ঠিক আছে, চিন্তা করিস না, পেয়ে যাবি অতি শীঘ্রই। এরপর থেকে এক সপ্তাহ ধরে খোঁজ চলার পর আজকে ধরতে পেরেছে একটাকে। ওইটার মাধ্যমে বাকি দুইজনকে ধরেছে। তারপর ইফাজের কথা মতো নিখিল ওদেরকে ইফাজের হাতে তুলে দিয়ে নিজের কাজ শেষ করে চলে গেল। নিখিল যেতেই ইফাজ ঘরে আসলো। এই জায়গাটা ঘনবসতি না। এই বাড়ির আশপাশে আর কোনো বাড়ি নেই। সবগুলো দূরে দূরে। তাই জায়গাটাই উপযুক্ত মনে হয়েছে ইফাজের কাছে। ইফাজ ওদের তিনজনের চোখ আর মুখের বাঁধন খুলে দিল। তৎক্ষণাৎ ওদের মধ্যে একজন গর্জে উঠে বলল, আমাদেরকে বেঁধে রেখেছিস কেন? পারলে বাঁধন খুলে দে, তারপর দেখ কি করি। ইফাজ হাসল। বাম হাতে মাথার পেছনের চুলগুলো টেনে ধরে বলল, আমার হাতে বেশি সময় নাই তোদের সার্কাস দেখার। ভালোয় ভালোয় বলছি, বলে দে কেন মধুকে কিডন্যাপ করেছিস? বলবো না। ওদের মধ্যে একজন রুল গলায় বলল। ইফাজ আর কিছু বলল না। উঠে দাঁড়িয়ে সবগুলোর মুখ আবার বেঁধে দিল। তারপর ব্যাগ থেকে ধারালো একটা চাকু বের করে মোমবাতির আগুনে একটু গরম করে বাম পাশের একজনের মুখ খুলে দিল। তারপর বলল, বল, কেন মধুকে কিডন্যাপ করেছিস? বলবো না, লোকটা দ্রর কণ্ঠে বলল। ইফাজ ওর মুখটা আবার বন্ধ করে দিল। গরম করা চাকুটা দিয়ে লোকটার বাম হাতের শাহাদাত আঙুলটা কেটে ফেলল। তারপর এক হাতে গলা চেপে ধরে আরেক হাতে মুখের বাঁধনটা খুলে বলল, বল, কেন মধুকে কিডন্যাপ করেছিলি? লোকটা ব্যথায় কাতরাচ্ছে, তবুও বলছে না। ইফাজ ওর মুখটা আটকিয়ে পাশের জনের কাছে গেল। এভাবে সবাইকে টর্চার করার ফলেও কোনো ইনফরমেশন বের করতে পারল না। ইফাজের শরীর ঘামে ভিজে গেছে। দরদর করে কপাল দিয়ে ঘাম পড়ছে। ইফাজ ঘরের এদিক সেদিকে তাকিয়ে একটা লোহার রড দেখতে পেল। রডটা এনে আগুনে গরম করে রুমাল দিয়ে ধরে মাছের জনের মুখের বাঁধন খুলে বলল, শেষবারের মতো বলছি, কেন মধুকে কিডন্যাপ করেছিলি? লোকটা তবুও বলছে না, চুপ করে রইল। ইফাজ চিকন রডটা চোখের ভেতর ঢুকিয়ে দিতে নিলেই লোকটা মৃদু চিৎকার দিয়ে বলে উঠল, বলছি বলছি। ইফাজ রডটা নিচে নামিয়ে বলল, বল। আমরা কিছু জানি না। আমাদের শুধু বলা হয়েছিল মেয়েটাকে কিডন্যাপ করে বস্তিতে রেখে আসতে। কে বলেছিল? একটা মেয়ে। ইফাজের ভ্রু কুঁচকে গেল। কোনো মেয়ে কেন মধুকে কিডন্যাপ করাবে? ইফাজ বলল, ও কোথায় থাকে? জানি না, শুধু ওর নাম্বারটা আছে আমাদের কাছে। ইফাজ নিজের ফোন বের করে বলল, নাম্বার বল। লোকটা ভীতু গলায় নাম্বার বলল। তারপর ইফাজ এক এক করে ওদের ফোন, মানিব্যাগ নিয়ে নিল। এখন মেরে ফেললেও কোনো খোঁজ পাওয়া যাবে না। বেওয়ারিশ লাশ হয়ে যাবে। ইফাজের আর খাটুনি করতে ভালো লাগছে না। এমনিতে এর বেশি ইনফরমেশন ওরা দিতে পারবে না। আর এদের ছেড়ে দিলেও ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মেরে ফেলেই উত্তম। প্রথমে ইফাজ চেয়েছিল গুলি করতে, কিন্তু পরে ভাবল গুলি করলে যদি কোনোভাবে ধরা পড়ে যায়, রিস্ক নেওয়া যাবে না। তাই হাই পাওয়ারের ড্রাগ দিয়ে দিল ওদের তিনজনকে। তারপর হাত পা খুলে এক একে তিনজনকেই গাড়িতে তুলল। যাওয়ার সময় নিখিল এই গাড়িটা ইফাজের জন্য ছেড়ে গিয়েছিল। ইফাজ গাড়ি ড্রাইভ করে নদীর পাড়ে নিয়ে এলো। আশেপাশে কেউ নেই, এটাই মোক্ষম সময়। ইফাজ তিনজনকেই নদীতে ফেলে দিল। অতিমাত্রায় ড্রাগ দেওয়ার ফলে তিনজনের কারোই জ্ঞান ছিল না, ফলে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। সব কাজ শেষ করে ইফাজ বাড়ির দিকে রওনা হলো।
এখন 2.30 বাজে। নিশ্চয়ই সবাই ঘুমিয়ে গেছে। সন্ধ্যার সময় ইফরাজ বাসায় ফোন করে বলেছিল যে আজকে অপারেশন আছে, তাই আসতে অনেক রাত হবে। গাড়ি ড্রাইভ করতে করতে 1 সপ্তাহ আগের কথা মনে হলো। যেদিন মধুকে ইফরাজ বাঁচিয়েছিল সেদিন রাতেই মধুকে ওকে ফোন দিয়েছিল ঘটনাটা জানার জন্য। ইফরাজ কৌশলের সবটা ধামাচাপা দিয়ে দিল। মধুও আর কোনো প্রশ্ন করল না। বাসায় পৌঁছে এক্সট্রা চাবি দিয়ে দরজা খোলার আগেই নিহা দরজা খুলল। নিহাকে দেখে ইফরাজ বলল, ঘুমাওনি? ঘুমালে নিশ্চয় এখন তোমার সামনে থাকতাম না, তাই না? এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। ইফরাজ অযথা কথা না বাড়িয়ে রুমে চলে গেল। জামা কাপড় ছেড়ে শাওয়ার নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুমে আসতেই দেখল নিহা খাবার বেড়ে বসে আছে। ইফরাজ এসে নিহার পাশে বসল। নিহার দিকে চেয়ে বলল, খেয়েছো তুমি? না, তোমার জন্য অপেক্ষা করতে করতে আর খাওয়া হয়নি। তোমাকে তো বলেছিলাম আমার দেরি হবে। তবুও কেন খেলে না? শরীর খারাপ করার বুদ্ধি সব তাই না? এখন আমার সাথে খাবে। ইফরাজ একটু শাসনের ভঙ্গিতে বলল, তুমি খাইয়ে দিলে খাবো, না হলে খাবো না। নিহা বাচ্চাদের মতো আবদার করে বসল। ইফরাজের আর কি করার, মাঝরাত পর্যন্ত কেউ যদি ওর জন্য এভাবে অপেক্ষা করে তাহলে তার এই ছোট আবদারটা না রাখা বড্ড অপরাধের শামিল। ইফরাজ ভাত মাখিয়ে নিহার মুখের সামনে এক লোকমা তুলে ধরল। নিহা খুশিতে বাকবাকম করতে করতে খেয়ে নিল। তারপর ইফরাজ নিজেও খেলো, নিহাকেও খাইয়ে দিল। সবকিছু গুছিয়ে এসে দেখল ইফরাজ ঘুমিয়ে গেছে। নিহাও ইফরাজের পাশে শুয়ে কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। প্রায় 1 ঘন্টা পর ইফরাজ শোয়া থেকে উঠে বারান্দায় চলে গেল। ইফরাজ এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ওদের কাছ থেকে কালেক্ট করা ফোন নাম্বারটা নিখিলকে মেসেজ করে পাঠিয়ে দিয়ে ওর ডিটেলস বের করতে বলল। রাতে বারান্দায় চেয়ার বসে ইয়াদের সাথে কথা বলতে বলতে কখন যে মধু ঘুমিয়ে গিয়েছিল খেয়াল নেই। সকালবেলা আইরিন রহমানের ধাক্কায় ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে হাই তুলে পিটপিট করে মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এমন ভয় পেয়ে আছো কেন? আইরিন রহমান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, জানিস নিশিদের ঘরে পুলিশ এসেছে। মধু চমকে উঠে বলল, কেন? নিশি সুইসাইড করেছে। ওর লাশ নিতে আসছে পুলিশ। নিশির মা কে সামলানো যাচ্ছে না। আহারে, একটা মাত্র মেয়ে ছিল। আইরিন রহমান আফসোসের সুরে বললেন। মধু চিন্তিত মুখে বলল, পুলিশ কি লাশ নিয়ে গেছে? একটু আগে ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে পুলিশ। তুমি গিয়েছিলে? হ্যাঁ, সবার চিল্লাচিল্লি শুনে গিয়েছিলাম। আম্মু, আমি গিয়ে একটু দেখে আসি। না, একদম না। মরা বাড়িতে যাওয়া যাবে না। আইরিন রহমান কড়া করে মধুকে বলে গেলেন। তবুও মধুর মনটা কেন জানি উসখুস করছে। হঠাৎ করে নিশি সুইসাইড করতে যাবে কেন? সব তো ভালোই চলছিল। কালকেই তো ওর গায়ে হলুদ ছিল। ও কত খুশি ছিল বিয়ে নিয়ে। তাহলে হঠাৎ করে এমনটা করার কারণ কি? মধুর মাথায় কিছুই ঢুকছে না। ব্যাপারটা ইয়াদকে জানানোর দরকার। মধু তৎক্ষণাৎ ইয়াদকে ফোন দিল। ইয়াদ রিসিভ করে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো। ইয়াদ, নিশি সুইসাইড করেছে। কোনোরকম কথা না বাড়িয়েই মধু বলে ফেলল। মধুর কথা শুনে ইয়াদ বর্ষর একটা শখ খেল। চোখ থেকে ঘুম একবারে উঠাও। ট্রাক করে শোয়া থেকে উঠে বসে বলল, কি কি বলছো এগুলো? মস সিরিয়াস। বিশ্বাস না হলে আপনি নিজেই আসুন। আচ্ছা, আসছি। মধু ফোনটা রেখে আবার ভাবতে বসল। দিন যায়, ক্ষণ যায়, কেউ কারো নয়। নিশির মৃত্যুর 3 দিন হয়ে গেছে। কাল ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। রিপোর্ট লেখা ছিল মৃত্যুর কারণ ডিপ্রেশন। ভেতরে ভেতরে ভয়ানক ডিপ্রেশনে ভুগছিল নিশি। আর তার বশবর্তী হয়ে আত্মহত্যা করে। নিশির মৃত্যু কোনো খুন নয়, আত্মহত্যা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই ওর কেসটা বন্ধ করে দিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই নিশির লাশ ডিসচার্জ করা হয়েছে। আজকে সকালে লাশ নিয়ে ওর বাবা মা দিনাজপুর চলে গেছেন। গ্রামের বাড়িতে দাফন করবে নিশিকে। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে মধুর। কালকে থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে নিশির মৃত্যুর কারণ। কি এমন ডিপ্রেশন ছিল যে এভাবে সুইসাইড করতে হলো? এগুলো ভাবতে ভাবতেই হিজাব বাঁধল মধু। প্রথমবারের মতো সাইকা আর ওর বর আসছে মধুদের বাড়িতে। তাই ওদের রিসিভ করতে যেতে হবে। আইরিন রহমান নিজেই যেত, কিন্তু ডাক্তার ওনাকে বেশি হাঁটতে, ভারী কাজ করতে মানা করেছেন। তাই আইরিন রহমান যায়নি। ওনার বদলে মধু যাবে। বাসার নিচে নেমে মধু ইয়াদকে ফোন দিল। ইয়াদ রিসিভ করে বলল, 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, আসো। মধু ফোন রেখে ইয়াদের জন্য অপেক্ষা করছে।
একা যাওয়ার চেয়ে ওকে নিয়ে যাওয়াই ভালো মনে হলো, তাই মধু ইয়াদকে আসতে বলেছিল। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ইয়াদ চলে এসেছে। তারপর দুজনে কিছুটা পথ হেঁটে রিকশা নিল বাস কাউন্টারে যাওয়ার জন্য। ওদের মাঝে টুকটাক কথা হচ্ছিল। হঠাৎ মধু জিজ্ঞেস করল, আপনি কি আপসেট নিশির মৃত্যুর জন্য? না, তবে এখনো বিশ্বাস করতে পারছি না কেন যেন। এত দ্রুত ঘটল যে বোঝাই গেল না। কিন্তু ও আত্মহত্যা কেন করলো এটা রহস্য রয়ে গেল। আমার জানা মতে তেমন কোনো ডিপ্রেশনেও ছিল না। হয়তো ছিল কিন্তু তুমি জানো না। হয়তো। এভাবেই কথা বলতে বলতে দুজনেই বাস কাউন্টারে পৌঁছালো। রিকশা থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখল দূরের যাত্রী ছাউনিতে সাইকা আর হিমেল দাঁড়িয়ে আছে। মধুর সাইকাকে দেখে দ্রুত পায়ে সেদিকে গিয়ে সাইকাকে জড়িয়ে ধরল। ইয়াদ পেছনে ছিল, যাতে ওকে কেউ না দেখে। ইয়াদ ওদের সাথেই আসবে, তবে আলাদা। রাত 8টা বাজে। ইয়াদ প্রায় 1 ঘন্টা ধরে মধুদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। মধুকে বারবার কল করছে, নামতে বলছে, কিন্তু ও নামছে না। কারণ বাসায় মেহমান এসেছে। ইয়াদও হাঁটতারা দরকার পড়লে আজকে সারা রাত এখানেই থাকবে, তবুও মধুকে নিচে নামতে হবে। সাইকা আর হিমেলকে নিয়ে আসার সময় মধুর সাথে একটুও কথা বলতে পারেনি ইয়াদ। তাই মেসেজ করেছিল যেন ওর সাথে একটু দেখা করে। কিন্তু মধু মেসেজটা দেখেনি। বাসায় গিয়ে মেসেজটা চোখে পড়তেই আফসোস করতে লাগলো। কিন্তু বের হওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। মধু মায়ের রুমের জানালা দিয়ে একবার রাস্তায় তাকালো। এই জানালাটা দিয়ে রাস্তাটা মোটামুটি দেখা যায়। ইয়াদ গেছে কি না সেটা দেখতেই মধু রাস্তার দিকে তাকালো। না, যায়নি সে। এখনো দাঁড়িয়ে আছে। কি বলে বের হবে সেটাই বুঝতে পারছে না মধু। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসতেই ও বসার ঘরের দিকে পা বাড়ালো। ওখানে সাইকা, হিমেল আর আইরিন রহমান মিলে গল্প করছে। মধু মায়ের সামনে গিয়ে বলল, আম্মু আরিয়া এসেছে নিচে, একটু দেখা করে আসি। আইরিন রহমান বললেন, আচ্ছা যা। তারপর তিনি আবার আলোচনায় মনোযোগ দিলেন। মধু অনুমতি পেয়ে নিচে নামল। ও নিচে নামতেই ইয়াদ অভিমানী স্বরে বলল, ওহ, এসেছো তাহলে। আমি তো ভাবলাম ভুলেই গেছো। বাসায় মেহমান আসছে, সেই জন্যই তো আসতে পারিনি। হ্যাঁ বুঝি, আমি বুঝি। মধু আচমকা ইয়াদকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, ইস, কত রাগ করে আমার জান পাখিটা। ইয়াদ হাসল, বলল, হয়েছে, হয়েছে। শোনো, 2 দিনের জন্য আমি ট্যুরে যাচ্ছি। ভার্সিটি থেকে নিবে, সেই জন্য যেতে হবে। এই জন্যই তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। মধু ইয়াদের কথায় কিছু বলল না। ওর বুকের ওপর লেপ্টে রইল। ইয়াদ মধুর কানে কানে ফিসফিসিয়ে বলল, মধু, এভাবেই থাকবে? কিছু বলবে না? না, কিছু বলবো না। চুপচাপ সারা জীবন আপনার ঠিক এখানটায় থাকতে চাই। ইয়াদ হাসল। মধুর কপালে আলতো চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রাখবে। খাওয়া দাওয়া ঠিক মতো করবে। আমি 2 দিন পর আবার আসবো। আপনাকে মিস করব। আমিও। তারপর মধু ইয়াদকে বিদায় দিয়ে ঘরে চলে এলো। রাত 10টা। আজকে হাসপাতালের ওভার ডিউটি দিতে হয়েছে, তাই 10টা বেজে গেছে। এখন বেরিয়ে পড়বে ইফাজ। আর আজকে নিখিলের আসার কথা ছিল। হাসপাতাল থেকে বেরিয়েই ইফাজ নিখিলকে দেখতে পেল। গাড়িতে বসে আছে। নিখিল ইশারা দিল গাড়িতে ওঠার জন্য। ইফাজ উঠে পড়ল গাড়িতে। গাড়ি কিছু দূর যাওয়ার পর নিখিল বলল, দোস্ত, তুই যে নাম্বারটা দিয়েছিস সেটা বন্ধ। আর সবচেয়ে রহস্যজনক বিষয় হলো মেয়েটা 3 দিন আগে সুইসাইড করেছে। ইফাজ বিস্ময়ের ভ্রু কুঁচকে বলল, কি বলছিস তুই? হ্যাঁ সত্যি, আমি খোঁজ নিয়েই তোকে বলছি। ইফাজ মাথা চুলকে বলল, ব্যাপারটা বেশ গোলমেলে লাগছে। ওই মেয়ে কেন সুইসাইড করতে যাবে? হতে পারে এটা সুইসাইড না, এটা খুন। ধাঁধায় পড়ে গেলাম। যাকে ধরলে সব রহস্য খুলতো সেই টপকে গেল। ইফাজ চিন্তিত স্বরে বলল, সাবধানে থাকিস। কারণ যদি এটা খুন হয় তাহলে তোর ওপরে অ্যাটাক আসতে পারে। হুম। নিখিল ইফাজকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। এই ঘটনার পর অবশ্য আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ইফাজ সবসময়ই সতর্ক ছিল। দেখতে দেখতে 5 মাস কেটে গেল। মধু আর ইয়াদের সম্পর্ক খুব ভালোই চলছে, অপরদিকে ইফাজও নিহার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু মানিয়ে নেওয়াকে তো আর ভালোবাসা বলে না। ইফাজের মন জুড়ে এখনো তারই বিচরণ। এখনো লোকচক্ষুর অন্তরালে দুচোখ যেন তারই খোঁজে। এ যেন নিঃশব্দে মরণ। এই তো এইচএসসি পরীক্ষা আর অ্যাডমিশন টেস্ট শেষ করে কিছুদিন হলো মধু ভার্সিটিতে উঠেছে। আর ইয়াদ স্কলারশিপ পেয়েছে। ভিসা পত্র সব রেডি। কালই ফ্লাইট, তাই আজকে মধুর সাথে সারাদিন ঘুরবে।
প্রথমে মধু বাচ্চাদের মতো জেদ ধরেছিল ইয়াদ যেন না যায়। পরে ইয়াদ ভালোমতো বোঝানোর ফলে স্বাভাবিক হয়েছে। মধু সকালে রেডি হয়ে ইয়াদের বাড়ির দিকে রওনা হলো। পথে ইয়াদের সাথে দেখা হওয়ায় আর ওদের বাড়িতে গেল না। প্রথমে শপিং করবে, আজকে সব পছন্দ করবে মধু। শপিং করা শেষ হলে মধু আর ইয়াদ বের হলো শপিং মল থেকে। এরপর সারাদিন এদিক সেদিকে প্রচুর ঘোরাঘুরি করে শেষ বেলায় যখন বাড়ি ফিরবে তখন মধু ইয়াদের হাতটা শক্ত করে ধরে বলল, চলুন না বিয়ে করে ফেলি। ইয়াদ মধুর কথা সিরিয়াসলি নিল না। ঠাট্টা করে বলল, চলো আজকে বিয়ে করে কালকেই হানিমুনে চলে যাই। আমি মজা করছি না, মজ সিরিয়াস, প্লিজ বিয়েটা করে ফেলি। ইয়াদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, না মধু, আমি আমাদের বিয়ে এত সাদামাটা ভাবে করব না। 3 বছর পর ফিরে এসে তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে নেব। 3 বছর পর আবার বিয়ে করব আমরা, কিন্তু আজকে আমরা বিয়েটা করে ফেলি। মধু, বাচ্চামি করছো কেন? তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি। নিজের ক্যারিয়ারে ফোকাস করো, এই সময়টা গুরুত্বপূর্ণ। বিয়ে আমরা পরেও করতে পারবো। মধু অক্ষিদয় নোনা জলে পরিপূর্ণ হয়েছে। অশ্রুসজল কণ্ঠে বলল, আপনাকে না পেলে আমি ক্যারিয়ার দিয়ে কি করব? আপনি আমাকে ভালোবাসেন না ইয়াদ? এটা বলেই ইয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে মধু রিকশা ডেকে উঠে পড়ল। ইয়াদ বারবার ডাকল কিন্তু মধু শুনল না। বাসায় এসে ফোনের স্ক্রিনে দেখল 30+ মিসড কল। মধুর আগে ফোন বন্ধ করে দিল। মায়ের ফোন থেকে ইয়াদের নাম্বার ব্লক করে দিল। আর এদিকে ইয়াদ ফোনের ওপর ফোন মেসেজ পাঠিয়ে ফোন জ্যাম করে ফেলেছে। তবুও কোনো রেসপন্স নেই। দুই পাশের কারোই ঘুম নেই। মধুর রাতটা গেছে কাঁদতে কাঁদতে। আর ইয়াদের চিন্তায়। সকাল 10টায় ইয়াদের ফ্লাইট, কিন্তু মধু যাবে না। দাঁত মুখ খিচে বসে রইল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কষ্ট হচ্ছে কিন্তু তবুও যাবে না। ভাঙবে কিন্তু মুচকাবে না। মেঝেতে হাঁটু মুড়ে চুপচাপ বসে আছে মধু। একটু আগে আইরিন রহমান অনেকবার ডেকে গেছেন কিন্তু মধু স্ট্যাচু হয়ে বসেছিল। কোনো জবাব দেয়নি। কাল ইয়াদের সাথে মনোমালিন্য হওয়ার পর থেকেই এই অবস্থা। হঠাৎ দরজার বাইরে আরিয়ার গলা শোনা গেল। আরিয়া বারবার ডাকছে। হঠাৎ আরিয়ার একটা কথায় মধুর প্রাণটাই উড়ে যেতে নিল। বসা থেকে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে উত্তেজিত কণ্ঠে বলল, কি হয়েছে ইয়াদের? আরিয়ার মধুর হাত ধরে ওর টেনে এনে সোফায় বসিয়ে বলল, শান্ত হ মধু। কি শান্ত হব? কোন হসপিটালে ইয়াদ? তাড়াতাড়ি চল, এখনই যেতে হবে। সব দোষ আমার। আমার জন্য এই অবস্থা হলো। ওর কিছু হলে আমি মরে যাব। মধু একনাগাড়ে এগুলো বলছে আর কাঁদছে। ইয়াদের কাছে যাওয়ার জন্য হন্তদন্ত হয়ে দরজা দিয়ে বের হতে নিলেই আরিয়া ওর হাত ধরে ফেলল। মধু বাধা পেয়ে বলল, তাড়াতাড়ি যেতে হবে আমার। যেতে দে আমাকে। আরিয়া মধুকে থামিয়ে দিয়ে বলল, পাগলামি করিস না। ইয়াদ ভাইয়ার কিছু হয়নি। তুই দরজা খুলছিস না বলে মিথ্যে বলেছিলাম। মধু এটা শুনে আচমকা আরিয়ার গালে একটা চড় মেরে দিল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এটা না বললেও পারতি। আরিয়া অনুতপ্ত গলায় বলল, সরি রে। ইয়াদ ভাইয়া সকাল বেলা আমাকে ফোন দিয়ে অনেক অনুরোধ করে বলেছিল তোকে যেন এয়ারপোর্টে নিয়ে যাই। মধু চোখ মুছে কঠোর গলায় বলল, যাব না আমি। প্লিজ মধু, এমন করিস না। নিজেও কষ্ট পাচ্ছিস, ভাইয়াকেও কষ্ট দিচ্ছিস। এমন করে কি সুখ পাচ্ছিস বলতো? না, আমি যাব না। ও তো আমাকে ভালোবাসেই না। আমি গিয়ে কি করব? আমি যাব না। মধু ভেজা গলায় বলল। পরে আবার আফসোস করিস না। আরিয়া থমথমে গলায় বলল। তারপর চলে যেতে নিলেই মধু বলল, চলে যাচ্ছিস? হ্যাঁ, তো কি করব? তোকে নিতে এসেছিলাম। কিন্তু এখন তো তুই যাবি না, তো থেকে কি করব? মধু 1 মিনিট চুপ করে থেকে বলল, বস, আমি 5 মিনিটের রেডি হয়ে আসছি। আরিয়া কিছু বলল না। নিঃশব্দে সোফায় বসে পড়ল। আর মধু ওয়াশরুমে চলে গেল। মধু ওয়াশরুমে যাওয়ার পর আরিয়া মুচকি হাসল। কারণ ও জানতো মধু যাবেই। কাল যখন ওদের মনোমালিন্য হয়েছিল তখন ইয়াদ আরিয়াকে ফোন দিয়ে সব বলেছিল। ইয়াদের ভীষণ মন খারাপ ছিল মধুকে ভুল বুঝেছে বলে। তারপর যখন অনেকবার ফোন দিয়েও মধুকে পায়নি তখন রাত 12টার সময় আরিয়াকে আবার ফোন দিয়ে বলেছিল, তোমার বান্ধবী যেন আমাকে বিদায় দিতে না আসে। আমি মরে গেলেও যেন না আসে। অনেকটা অভিমানী গলায় বলেছিল। তারপর আরিয়া বুঝেছিল পক্ষেই অভিমানের পাল্লা ভারী হয়ে গেছে। এখন ওকেই কিছু করতে হবে। তাই আরিয়া ভাবল সকাল বেলা মধুকে এয়ারপোর্টে নিয়ে যাবে। এমনি বললে তো আরো ফুলে থাকবে, তাই বানিয়ে বানিয়ে বলতে হলো। মধু তৈরি হয়ে আসলো।
তারপর আইরিন রহমানকে বলে ওরা দুইজন বেরিয়ে গেল। ইমিগ্রেশনের পর রিয়াদ ওর বাবা, মা, বোন, ভাই, ভাবির সাথে কথা বলছিল। ওর বাবা মা অবশ্য মধুর কথা জিজ্ঞেস করেছিল। ইয়াদ কিছু একটা বলে কাটিয়ে নিল, কিন্তু মন থেকে ভীষণভাবে চাইছে যেন একবার দেখা হয়। কিন্তু ও তো আসেনি, কিভাবে দেখা হবে? একটু পরই ফ্লাইট। ইয়াদের মনটা খারাপ হয়ে গেল। যাওয়ার সময় এমনটা সত্যিই চায়নি ইয়াদ। আর এদিকে আরিয়া আর মধু এয়ারপোর্টে চলে এসেছে, কিন্তু চেকপোস্টের দায়িত্বরত পুলিশ ওদের ঢুকতে দিচ্ছে না পাসপোর্ট ছাড়া। এখন পাসপোর্ট কোথায় পাবে? আর পাসপোর্ট ছাড়া তো ঢোকাও যাবে না। কি মুশকিল! হঠাৎ করে আরিয়ার মাথায় এলো ইয়াদকে ফোন করলেই তো হয়। আরিয়া ইয়াদকে ফোন দিল। ইয়াদ আচমকা কারো ফোন পেয়ে স্ক্রিনে দেখল আরিয়া। ফোন রিসিভ করতেই আরিয়া বলল, ভাইয়া একটু বাইরে আসেন, চেকপোস্ট আটকে আছি। মধুও এসেছে। মধুর কথা শুনে ইয়াদের যেন জানে পানি এসেছে। অভিমান পায়ে ঠেলে বেরিয়ে এলো। হ্যাঁ, মধু এসেছে। ওর চেহারার দিকে তাকিয়ে ইয়াদের মায়া হলো। ইস, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। নিজেকে যেন ভাগ্যবান মনে হচ্ছে, কেউ একজন তার বিরহ ব্যথায় কাতরাচ্ছে। ইয়াদ আশেপাশের লোকজন উপেক্ষা করে দুই বাহু মেলে ধরল মধুর দিকে। এবার মধুর সাড়া দেওয়ার সময়। ছুটে এসে ইয়াদের বুকে নিজেকে শুকে দিল। ইচ্ছে করছে না ইয়াদকে যেতে দিতে, কিন্তু যেতে তো হবে। এই কথা মনে করেই আবারও আখিদয় জলে পরিপূর্ণ হলো। ইয়াদ মধুর কপাল নিজের কপালে ঠেকিয়ে বলল, এখনো কাঁদবে? মধু চোখের জল মুছে বলল, না আর কাঁদব না। বলতে বলতেই আবার কেঁদে দিল। আর ইয়াদের বুকে কয়েকটা কিল খুশি দিয়ে বলল, আপনি অনেক খারাপ। আমাকে রেখে চলে যাচ্ছেন? যান, যান, এসে দেখবেন আমি বিয়ে করে ফেলেছি। ইয়াদ মধুর চোখ মুছে নাক টেনে মুচকি হেসে বলল, তাই? মেয়ের সাহস কত বড়! করাচ্ছি তোমাকে বিয়ে। এটা বলে মধুর বাম হাতটা টেনে নিয়ে পকেট থেকে একটা রিং বের করে পরিয়ে দিল। তারপর কপালে একটা চুমু খেয়ে বলল, এই যে, ট্যাগ লাগিয়ে দিলাম। এখন থেকে তুমি শুধু আমার। এরপর কাউকে বিয়ে করা তো দূরের কথা, মুখে আনলেও খবর আছে। মধুর রিংটার দিকে তাকিয়ে হাসল। ইয়াদ মধুর মুখটা তুলে ধরে বলল, এই মেয়ে, কাঁদবে না একদম। যখনই আমার কথা মনে পড়বে মুচকি মুচকি হাসবে। যেন সবাই বুঝে তুমি তোমার ইয়াদকে মন করছো। ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আমি যেন ফিরে এসে 48 কেজির মেয়েটাকে 98 কেজি দেখি। এটা বলে ইয়াদ হাসল। আর মধু গাল ফুলিয়ে ইয়াদের বুকে আরেকটা কিল দিয়ে দিল। মুখ বাঁকিয়ে বলল, আমি মোটা হয়ে গেলে আপনি আমাকে কোলে নিতে পারবেন না। পারবো, ইয়াদ জড়কণ্ঠে বলল। মধু কিছু বলল না, শুধু হাসল। তারপর ইয়াদ আবার বলতে শুরু করলো, ঠিকমতো পড়াশোনা করবে, মন খারাপ করবে না একদম। আর ভালোবাসাগুলো জমা করবে। 3 বছর পর যেন আমি আসলে ভালোবাসার বৃষ্টিতে ভিজতে পারি। মধু বলল, আর কোনো আবদার আছে? আছে। ইয়াদ দুষ্টু হসে বলল। মধু ইয়াদ মতলব বুঝল না, তাই বলল, কি আবদার? ইয়াদ মুখে বলল না, ইশারায় নিজের গাল দেখিয়ে বোঝালো। মধু চোখ বড় বড় করে বলল, এসব কি হচ্ছে? ইস, আমার থেকে তো প্রতিদিনই নাও। আর নিজের দিতেই কিপটামি। কিন্তু এখন আমি কিছু জানি না। আমার চাই মানে চাই। না দিলে এয়ারপোর্টে গড়িয়ে গড়িয়ে কাঁদবো, আর কেউ জিজ্ঞেস করলে বলবো তুমি আমাকে চুমু দাও না, সেজন্য কাঁদছি। মধু লাজুক হেসে বলল, অসভ্য। তারপর ওর গালে আলতে করে একটা চুমু দিয়ে বলল, খুশি? একটু একটু। তবে চলবে। এসে বাকিটা বুঝে নিব। তারপর কিছুক্ষণ পর ইয়াদকে বিদায় দিল মধু। ইয়াদ ভেতরে চলে গেল। ইয়াদ চলে যাওয়ার পরপরই মধুর চোখে আবারও পানি চলে এলো। আরিয়া এতক্ষণ দূরে দাঁড়িয়ে ফোন টিপছিল। ইয়াদ চলে যাওয়ার পর মধুর কাছে আসলো। মধু আরিয়াকে জড়িয়ে ধরে আবারও কাঁদল। সারাদিনে কোনো কাজে মন বসেনি মধুর। সারাক্ষণ শুধু তাহারই পড়ে মনে। ইয়াদকে বিদায় দিয়ে আর ভার্সিটিতে যায়নি মধু। বাসায় চলে এসেছিল। সারাদিন তো যেমন তেমন কাটিয়ে দেওয়া গেছে, কিন্তু রাতে কেমন যেন নিঃসঙ্গ অনুভূতি হচ্ছে। মধু জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। 3টা বছর তাকে ছাড়া কিভাবে কাটবে? হঠাৎ মনে পড়ল ইয়াদের দেওয়া জ্যাকেটের কথা। মনে পড়ে গেল প্রথম দেখা। ওয়ার্ড্রব থেকে জ্যাকেটটা বের করে ওটা পরে বসে রইল। পুরনো স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভাসছে। ঘুম আসছে না, কিন্তু মাথা ব্যথা হচ্ছে তাই। জ্যাকেটটা খুলে আবার ওয়ার্ড্রোবে যত্ন করে রেখে দিল। তারপর মায়ের রুমে পা বাড়ালো। রুম অন্ধকার। মা ঘুমিয়ে গেছে ভেবে মধু চলে যেতে নিলে আইরিন রহমান ডেকে বললেন, আয় আমার পাশে শুয়ে পড়।
মন খারাপের মাঝে এই কথাটা যেন মধুর মনটা শীতল করে তুলল। বিনা বাক্যে মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ল। আইরিন রহমান মধুর মাথায় বিলি কেটে দিতে লাগলেন। আহা, কি শান্তি! মধু পাশ ফিরে আইরিন রহমানকে জড়িয়ে ধরল। এভাবে প্রায় কত বছর আগে জড়িয়ে ধরেছে মাকে মনে নেই। মাকে জড়িয়ে ধরে শুয়েছিল মধু। হঠাৎ করেই বাইরে ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড়ো বাতাসে জানালা বারবার বাড়ি খাচ্ছে। মধু আর আইরিন রহমান শোয়া থেকে উঠে সব জানালা, বারান্দার দরজা আটকে দিল। মধুর এখন ভয় হচ্ছে, ইয়াদ ঠিকমতো পৌঁছাতে পেরেছে কিনা। এখনো তো ফোন করলো না। এগুলো ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। মধুর স্ক্রিনে দেখলো আননোন নাম্বার। আর এটা বাংলাদেশের নাম্বার না। তার মানে ইয়াদ ফোন দিয়েছে। মধুর রিসিভ করতেই ইয়াদ বলল, আমি আধ ঘন্টা হলো পৌঁছেছি। তুমি চিন্তা করো না। আর এবার ফোনটা রেখে ঘুমিয়ে পড়ো। একদম রাত জাগবে না। আচ্ছা, 5 মিনিট কথা বলি। মধু অনুরোধের সুরে বলল। ইয়াদ ওর অনুরোধ ফেলতে পারল না। বলল, আচ্ছা, আমি ঘড়িতে দেখছি জাস্ট 5 মিনিট। এরপর অবশ্য 5 মিনিট না, একটু বেশি কথা হয়েছিল। কে বাঁশি বাজায় রে? নিহা বারান্দায় দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে আর বৃষ্টি উপভোগ করছে। বারান্দায় নিহাকে দেখে ইফরাজ ওর পাশাপাশি এসে দাঁড়ালো। বলল, আজ ভীষণ খুশি খুশি লাগছে যে। নিহা ইফরাজের দিকে তাকিয়ে হেসে বলল, আজকে আব্বু আম্মু আসবে আমাদের নিতে। ইফরাজ ভ্রু কুঁচকে বলল, আমাদের মানে আমিও যাব নাকি? হ্যাঁ। নিহা, তোমার কি মাথা খারাপ? আমার ডিউটি আছে। রোগীরা আমার জন্য অপেক্ষা করে। আমি পারবো না যেতে। আচ্ছা ঠিক আছে, একটা দিন অন্তত থাকো প্লিজ। নিহা করুণ গলায় বলল, একদিনও না। এই বলে ইফরাজ বেরিয়ে গেল। এতক্ষণ বাইরে বৃষ্টি পড়লেও এখন নিহার চোখও বৃষ্টিদের সাথে তাল মেলাচ্ছে। নিহা বারান্দার গ্রিল আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতেই বলল, যেদিন তোমার নামে কবুল বলেছিলাম সেদিন ভেবেছিলাম আমি তোমাকে পেয়ে গেছি, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম আমি তোমাকে পাইনি। তুমি কখনোই আমার হবেও না। বৃষ্টির গতি সকাল 10:30টার সময় কমে এসেছে। ড্রয়িং রুমে নিহা আর ইরিন কথা বলছিল। হঠাৎ দরজায় বেল বাজল। নিহা উঠে গিয়ে দরজা খুলতেই দেখল ওর আব্বু আম্মু এসেছে। নিহা মাকে জড়িয়ে ধরল। তারপর দুজনকেও ভেতরে এনে সোফায় বসালো। এর মধ্যেই ইরিন সাইদা খান আর ইয়াফ খানকে ডেকে এনেছে। চার বেআইন মিলে খোশগল্প শুরু করলো। নিহা কিচেনে গিয়ে নাস্তা নিয়ে আসলো। গল্প করতে করতেই এক ফাঁকে নিহার মা ইফাজের বাবাকে বললেন, আপনাদের আপত্তি না থাকলে নিহা আর ইফাজকে কিছুদিনের জন্য আমরা বাড়ি নিয়ে যেতে চাই। না বেআইন সাহেব, কোনো আপত্তি নেই। যাক, ঘুরে আসুক। কিন্তু আপনার এই মেয়েটা না থাকলে আমার কষ্ট হবে। সকাল বলে উঠে ওর হাতের চা খেতে পারবো না। এটা বলেই ইয়াফ খান হাসলেন। নিহার শ্বশুরের পাশে এসে বসল। বলল, বাবা, আমি 2-3 পরে চলে আসব। ইয়াফ খান নিহার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ইফরাজকে ডেকে বললেন, যা নিহার সাথে গিয়ে কয়দিন থেকে আয়। ইফরাজ বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু না, যা কয়দিন ঘুরে আয়। ইফরাজ আর বাবার কথার ওপর কথা বলল না। এটা দিকে নিহা মনে মনে হাসল। ও আগে থেকে ইফরাজের জামা কাপড় নিয়ে নিয়েছিল, কারণ ইফরাজ না গেলে ও নিজেও যাবে না। অগত্যা ইফরাজকে যেতেই হলো। মধু বিকেল বেলা বেরিয়েছিল আরিয়াদের বাসায় যাওয়ার জন্য। বাসায় বসে বসে বোর হচ্ছিল। ভেবেছিল আরিয়ার সাথে একটু ঘুরে আসবে, কিন্তু ওদের বাসায় এসে দেখে দরজায় তালা মারা। তারপর আরিয়াকে ফোন দিয়ে জানতে পারল ওরা সবাই গ্রামে গেছে। আরিয়াও নেই, ইয়াদও নেই। কি আর করার, মধু একা একাই হাঁটছিল। পেছনে ইফাজও ছিল, কিন্তু মধু দেখতে পায়নি। অবশ্য ইফাজও মধুকে খেয়াল করেনি। একটু হেঁটে রাস্তার মোড়ে দেখল ভ্যানগাড়িতে গোলাপ ফুল, বেলি আর বকুল ফুলের মালা নিয়ে বসেছে। মধু গিয়ে একটু বকুলের মালায় হাত দিল, সাথে সাথে ইফাজও সেই মালাটাই ধরল। একদম অনিচ্ছাকৃত ভাবে হলো ঘটনাটা। কেউই কাউকে খেয়াল করেনি। ইফরাজ যখন মধুর দিকে তাকালো, মধুও তাকালো। ইফরাজকে দেখে সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইয়া? ইফরাজ অন্যদিকে তাকিয়ে বলল, ভালো। তারপর অন্য একটা মালা কিনে চট করে ওখান থেকে চলে গেল, মধুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই। ইফরাজ চলে যাওয়ার পর মধু মনে মনে বলল, ইয়াদের ভাইটা এমন কাঠখোট্টা কেন? মনে হয় অহংকারে পা মাটিতে পড়ে না। ইয়াদের ভাই বলে না হলে জীবনেও কথা বলতাম না। মনে মনে এগুলো বলে মধুও একটা মালা কিনে আবার হাঁটা শুরু করলো। আর ইফরাজ ওর হাতের বকুলের মালাটার ঘ্রাণ নিয়ে বলল, আমি কখনো তোমার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করব না। কখনো না।
হ্যাঁ, তবে তোমার সুখের সময় না থাকতে পারলেও দুঃখের সময় ভালোবাসার হাত বাড়িয়ে দেব। ভালো থেকো তুমি। এরপর ইফাজও অন্যদিকে চলে গেল। ইয়াদ যাওয়ার প্রায় 2 বছর পূর্ণ হয়েছে। প্রথম প্রথম মধুর কষ্ট হলেও এখন মানিয়ে নিয়েছে। আর মাত্র একটা বছরই তো অপেক্ষা করতে হবে। সারাদিনে ভার্সিটি ক্লাস আর টিউশনি করিয়ে দিন যায় মধুর। আজও ব্যতিক্রম হয়নি। সব কাজ শেষ করে সন্ধ্যার সময় বাসায় ঢুকলো মধু। ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসলে। এখনও ইয়াদ কল দেয়নি। ইদানিং ইয়াদ সময়ই দেয় না। খুব ব্যস্ত থাকে তাই। তবুও মধু কিছু বলে না। কিন্তু আজ কেন জানি ইয়াদের সাথে সারা রাত কথা বলতে মন চাইছে। মন চাইছে জড়িয়ে ধরে কাঁদতে। বলতে ইচ্ছে করছে, আপনাকে ছাড়া আমি ভালো নেই। অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেছে। কিন্তু ইয়াদের কল আর আসে না। আজকে কি ফোন দিবে না ইয়াদ? আইরিন রহমান ঘরে এসে মধুর পাশে বসে বললেন, ঘুমাবি না? হ্যাঁ, একটু পরে ঘুমাবো। তুমি যাও। আচ্ছা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আচ্ছা। আইরিন রহমান মধুর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। মধু ফোন সামনে রেখে টেবিলের ওপর মাথা রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মধু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোনের আওয়াজে মধুর ঘুম ছুটে যায়। ইয়াদ ফোন করেছে। মধু রিসিভ করে চুপ করে রইল। ওই পাশ থেকে ইয়াদ অনুতপ্ত কণ্ঠে বলল, সরি মধু, একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজে বিজি ছিলাম। মধু তারপরও কথা বলল না। ইয়াদ আবারও বলল, মধু প্লিজ কথা বলো। আমাকে একটু বুঝতে চেষ্টা করো। আমি ইচ্ছে করে এমন করিনি। মধু দীর্ঘশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলল, আপনি আর আগের ইয়াদ নেই। অনেক পাল্টে গেছেন। অবশ্য আপনার দোষ নেই। সময়ের সাথে সাথে তো সবাই পাল্টায়, আপনি ও ব্যতিক্রম নন। শুধু আমি পাল্টাতে পারলাম না। আপনাকে এখনো পাগলের মতো ভালোবাসি। প্রতিদিন ছটফট করি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু আপনি ব্যস্ততা দেখিয়ে দায়সারা কথা বলে রেখে দেন। আপনি জানেন না, আপনি কল রেখে দেওয়ার পর প্রতিটা সেকেন্ড আমার দমবন্ধ লাগতো। কখন আবার আপনি ফোন করবেন? যাক, বাদ দেন এগুলো। এখন বলুন কি করছেন? এতক্ষণ সব কথা ইয়াদ মনোযোগ দিয়ে শুনেছে। মধুর কান্নভেজা কণ্ঠটা ইয়াদের বুকে কঠিনভাবে আঘাত করল। কিন্তু কি করবে? লং ডিস্টেন্স রিলেশনশিপে এমনই হয়। ব্যস্ততার জন্য একটু সময় না দিতে পারলে অপরপক্ষের মানুষটা ভেবে বসে তার ভালোবাসার মানুষটা হয়তো বদলে গেছে। কিন্তু সে তো এটা জানে না মনটা তার ওপরে। কিন্তু কি করার? বিদেশের মাটিতে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি জবও করতে হয়। জব আর পড়াশোনা করে শরীর আর চলে না। তবুও যতটুকু সময় পাওয়া যায় ততটা সময় ভালোবাসা মানুষটাকে দেয়। ইয়াদ মধুর অভিযোগগুলো শুনল, কিন্তু কিছু বলল না। দেশে এসেই না হোক সব অভিমান মেটানো যাবে। তাই ইয়াদ মধুর কথার জবাব দিয়ে বলল, ক্লাস শেষ করে অফিসে যাচ্ছি। এবার মধু আবদার করে বলল, আজকে আমার সাথে অনেকক্ষণ কথা বলবেন প্লিজ। আমি তো অফিসে যাচ্ছি। থাক, বলা লাগবে না। মধু খট করে ফোনটা কেটে দিল। তারপর ফোন বন্ধ করে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। কারণ এখন ঘুমের ওষুধ না খেলে ঘুম তো আসবেই না, কাঁদতে কাঁদতে মাথা ব্যথা হয়ে যাবে। এভাবেই মধু আর ইয়াদের দিনগুলো যাচ্ছে। কখনো ঝড়, কখনো বৃষ্টি, কখনো পূর্ণিমা। মধু ভার্সিটির জন্য বের হবে এমন সময় ইয়াদের বাবা মধুকে ফোন দিল। মধু রিসিভ করে সালাম দিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। সবাই কেমন আছে? সবাই ভালোই আছে। শোনো, আজকে তোমার মাকে নিয়ে বাসায় এসো। তোমাদের দাওয়াত আজকে। মধু কৌতূহলী হয়ে বলল, আজকে কি স্পেশাল কিছু আঙ্কেল? হ্যাঁ। মধু ইয়াদের বাবার সাথে কথা বলে জানতে পারল আজকে ইরিনের এঙ্গেজমেন্ট। সেই জন্য ওদের দাওয়াত দিয়েছে। যেহেতু হবু শ্বশুর মশাই দাওয়াত দিয়েছে সেহেতু যেতেই হবে। তাই মা কেও জানিয়ে রাখতে হবে। মধু ব্যাগটা কাঁধে নিয়ে মায়ের সাথে দেখা করতে গেল। আইরিন রহমান এলোমেলো জামা কাপড় ভাঁজ করছিলেন। মধু ঘরে ঢুকে বলল, আম্মু ইয়াদের বাবা দাওয়াত দিয়েছে। আজকে দুপুরে যেতে হবে। কে নও? আইরিন রহমান কাপড় ভাঁজ করতে করতেই বললেন, ইয়াদের ছোট বোনের এঙ্গেজমেন্ট। তাই আঙ্কেল ফোন করে তোমাকে আর আমাকে যেতে বলেছেন। আচ্ছা যাব। তুই তাড়াতাড়ি চলে আছিস। আচ্ছা। মধু মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকের টিউশনি গুলো করাবে না। আজকের বদলে অন্য একদিন পড়িয়ে দিলেই হবে। ক্লাস শেষ করে মধু বাসায় ফিরে রেডি হয়ে নিল, তারপর মাকে নিয়ে বেরিয়ে পড়ল। এঙ্গেজমেন্টে তেমন কেউ ছিল না। শুধু ইয়াদের ভাই, ভাবি, মা, বাবা, ইরিনের দুই একজন বান্ধবী, এছাড়া আর কেউ না।
আর ছেলেপক্ষ থেকে ছেলের বাবা, মা, বোন, চাচা আর জ্যাঠা। এঙ্গেজমেন্টের সময় ইয়াদকে ভিডিও কলে রাখা হয়েছিল। ইয়াদ দের ওইখানে রাত। ওর চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে বেচারা ঘুমে দুলছে। মধুর দেখে বেশ হাসি পাচ্ছিল কিন্তু এত মানুষের সামনে হাসেনি। তবে ইয়াদের একটা বিষয়ে বড্ড খারাপ লেগেছে, মধুর ভিডিও কলে থাকাকালীন একবারও মধুর দিকে তাকায় নিও। এমন ভাব করলো যেন কোনোদিন দেখেইনি। আবার এদিকে ইরিনের ননদটা ড্যাব ড্যাব করে ইয়াদের দিকে তাকিয়েছিল। তাকাবেই তো এভাবে স্যান্ডো গেঞ্জি পরে কলে, আসলে তো দেখবেই। একবার শুধু আজকে ফোন দে, তারপর শরীর দেখায় ঘোড়া আমি বের করব। মধু মনে মনে এগুলো বিড়বিড় করছে আর সবার সাথে হাসি মুখে কথা বলছে। আজকে আইরিন রহমানের সাথে ইয়াদের বাবা মায়ের বেশ ভালো করে কথা হয়েছে। কথার ধাঁচ দেখে বোঝা যাচ্ছে দুপক্ষের কারোই বিয়ের বিষয়ে আপত্তি নেই, কিন্তু তাতে কি বর নিজেই তো গায়েব। কি সুন্দর সবার বিয়ে হয়ে যাচ্ছে। কয়দিন পর ছেলে মেয়ে হবে। আর আমারই কপাল ফুটা। মনে মনে এমনই আফসোসের সুর তুলছে মধু। সন্ধ্যার সময় ইয়াদের বাবা মায়ের কাছে বিদায় নিয়ে মা আর মেয়ে দুজনই বসায় যাওয়ার জন্য রওনা হলো। হঠাৎ আইরিন রহমান বললেন, মধু রিকশাটা থামাতে বল তো একটু। মধু মায়ের কথায় রিকশা থামাতে বলল। আইরিন রহমান রিকশা থেকে নেমে বলল, তুই থাক, আমি আসছি। কোথাও যাচ্ছ তুমি? সামনেই। যাব আর আসবো। আচ্ছা চলো, আমি যাচ্ছি। একা ছাড়া যাবে না। কয়দিন আগেই তো অ্যাক্সিডেন্ট হলো। মেয়ের ভালোবাসায় আইরিন রহমান ভালো লাগছে, কিন্তু আবার খারাপও লাগছে এই ভেবে যে নিজের ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য মেয়েটা এত কষ্ট দিয়েছে। মাঝে মধ্যে এগুলো মনে পড়লে বুকটা ফেটে আসে। এত অত্যাচার করার পরও মেয়েটা তাকে আগলে রেখেছে। আইরিন রহমান গিয়ে একটা ফুলের দোকানে গেলেন। মধু ভাবছে তার মা হঠাৎ এখানে এসেছে কেন। আইরিন রহমান একবার মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর দোকানিকে বললেন, খোপা পরার জন্য একটা সুন্দর করে গাজরা বানিয়ে দেন। মধু ভ্রু কুঁচকে বলল, মা তুমি গাজরা পরবা? আরে না, তোর জন্য নিচ্ছি। তোর খোপাটা খালি খালি লাগছে। আর আমার তো এগুলো পরার দিন চলে গেছে। সময় এখন তোদের তোরা পড়বি। ধুর, তুমি কি যে বলো না। মাকে এটা বলে দোকানি বলল, আপনি দুটো গাজরা দিয়েন। আরেকটা কার জন্য? কার জন্য আবার তোমার জন্য? তোমার খোপাটাও তো খালি। ধুর, আমি বুড়ো হয়ে গেছি। এখন গাজরা পরলে মানুষ কি বলবে? মানুষ যা ইচ্ছা বলুক, তোমার শুনতে হবে কেন? মানুষ আমাদের খাওয়ায় না পড়ায়, আমরা ওদের কথা শুনে চলব কেন? কিন্তু 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 আমি বুঝি না। আমি পড়লে তুমিও পড়বা। আইরিন রহমান আর কিছু বললেন না। মেয়ের শাসনটাই চলুক আজ। দুটো গাজরা নিয়ে রিকশায় উঠল দুজনে। রিকশায় বসে প্রথমে মধুই মা কে গাজরা পরিয়ে দিল, পরে আইরিন রহমান মেয়েকে পরিয়ে দিলেন। জলে মুখেই হাসি। মধু বই সামনে নিয়ে অপেক্ষা করছে ইয়াদের ফোনের। এখন রাত 12:01 বাজে। মা আর মিলি তো আরো আগেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ফোন বেজে ওঠে আর মধুর সাথে সাথেই ফোন রিসিভ করে। অবশ্য প্রতিদিনই এমনটা হয়। ইয়াদ ফোন দিতে দেরি, মধুর ধরতে দেরি নেই। আজকে ফোন ধরেই মধু বলল, আজকে আমার মন খুব খারাপ। ইয়াদ ওপাশ থেকে কৌতূহলী হয়ে বলল, কেন? সবার বিয়ে হয়ে যাচ্ছে। কয়দিন পর বাচ্চাও হয়ে যাবে। আর আমি এতিমের মতো ঘুরছি। আপনি আসেন না কেন? মধুর কথা বলার ভঙ্গি আর অভিযোগ শুনে ইয়াদ হেসে ফেলল। কিন্তু ইয়াদের হাসি শুনে মধু ফায়ার হয়ে বলল, হ্যাঁ, হাসি তো আসবেই। হাসেন, আরও হাসেন। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে, আপনি দুপুরে খালি গায়ে ভিডিও কলে আসছিলেন কেন? মেয়েদের শরীর দেখাইতে ভাল লাগে। ইয়াদ পুরোপুরি তাজ্জব বনে গেল মধুর কথায়। মাথা চুলকে বলল, আরে খালি গায়ে কোথায় ছিলাম, গায়ে তো স্যান্ডো গেঞ্জি ছিল। আর বাইরের কেউ তো ছিল না। সব তো আমরাই। স্যান্ডো গেঞ্জি পরা আর না পরা একই। আর আপনি জানেন না ইরিনের ননদটা কি নজরে আপনার দিকে তাকিয়েছিল? ও, তুমি এবার মানুষের নজরও মাপা শুরু করছো। হায় রে, তো করব না। নিজের জিনিস তো নিজেরই হেফাজত করতে হবে, তাই না? আর শুনুন, আপনি আর এভাবে খালি গায়ে আসবেন না। আচ্ছা ম্যাম, আর এভাবে আসবো না। আচ্ছা, আমরা বিয়ে করব কবে? আবার? ইয়াদ বিরক্ত হয়ে বললেও মধু হেসে দিল। ইদানিং নিহার মন অনেক খারাপ থাকে, আর ওর এই মন খারাপের কারণ যে ইফাজ, এটা ইফাজও বুঝতে পারে। তাই আজকে একটা ফয়সালা করবে সম্পর্কটার। এভাবে একটা মেয়েকে কষ্ট দিয়ে মিথ্যা সম্পর্কটা বয়ে বেড়ানো যায় না। ইফাজ ডিউটি শেষ করে বাসায় ফিরে রুমে আসতেই দেখল রুম অন্ধকার। আর বারান্দা থেকে গানের আওয়াজ আসছে। তুমি দাও না ধরা।
ইফাজ বিছানায় বসে চুপচাপ গানটা শুনছিল। হঠাৎ গানটা বন্ধ হয়ে যায়। আর নিহা ধীর পায়ে বারান্দা থেকে উঠে এসে লাইট জ্বালিয়ে বলল, কখন আসলে? এই তো একটু আগে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। এটা বলে নিহা চলে যেতে নিলেই ইফাজ নিহাকে ডাক দেয়, শোনো। নিহা ঘুরে দাঁড়াতেই ইফাজ ইতস্তত করতে করতে বলল, তোমার সাথে কথা আছে। আচ্ছা, আমি আসছি। এই বলে নিহা বেরিয়ে গেল। ইফাজের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ও নিহার জন্য অপেক্ষা করছে। একটু পর নিহার রুমে এসে ইফাজের মুখোমুখি বসে বলল, বলো। নিহা, আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা বয়ে বেড়ানো উচিত না। দেখো, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে সম্পর্কটা স্বাভাবিক করার, কিন্তু পারছি না। তোমাকেও কষ্ট দিচ্ছি, নিজেও পাচ্ছি। তুমি প্লিজ ডিভোর্স দিয়ে দাও আমাকে। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হচ্ছে। তুমি ভালো কাউকে ডিজার্ভ করতে। এবার নিহা ইফাজকে থামিয়ে দিয়ে চট করে বলে উঠল, না, আমি তোমার চেয়ে ভালো কাউকেই ডিজার্ভ করতাম না, কারণ ভালো তো মানুষ একবারই বাঁচে। যেমন তুমি মধুকে বাসো তেমন আমি তোমাকে বাসি। তোমার নাতি নাতনি হয়ে গেলেও তোমার মনে মধু থাকবে আর আমার মনে তুমি। এখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করি, তাহলে এখন যেমনটা তুমি আমার সাথে করছো তেমনটা আমিও তার সাথে করব। কারণ আমি তো তোমাকে ভালোবাসি। শুধু শুধু ভালো থাকার নাম করে আরেকজনকে ঠকাবো কেন? আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, প্রথমত তুমি, দ্বিতীয়ত বাবা মা। মানুষ দুটোকে আমি খুব ভালোবাসি। পারবো না আমি তাদের ঠকাতে। একটানে নিহা কথাগুলো বলে উঠে আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। এখন ফোন রাখতে হবে, কারণ অফিসে ফোন চালানো নিষেধ। তাই ও মধুকে বলল, আচ্ছা এখন রাখি, অফিসে চলে এসেছি। আমরা বিয়ে কবে করব? হ্যাঁ তো, বলিয়ে ইয়ারফোন রেখে দিল আর মধু হাসতে হাসতে শেষ। আজকে কথা বলার সময় আমরা বিয়ে কবে করব, এটা বলে বলে ইয়াদের মাথার তার ছিঁড়ে ফেলেছে। দেখতে দেখতে 3টা বছরের অবসান ঘটিয়ে আজ ইয়াদ বাড়ি ফিরবে। বাড়ির প্রত্যেকটা মানুষের মাঝে একটা উত্তেজনা কাজ করছে। এতদিন পর ছোট ছেলে ঘরে ফিরবে। ইয়াদকে রিসিভ করতে ওর বাবা আর ভাই গেছে এয়ারপোর্টে।